আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল রোববার। এবং শুরু হলো এইচএসসি সমমানের পরীক্ষা, দ্রুততম সময়ে ফল প্রকাশের প্রতিশ্রুতি। দেখছেন এটিএন নিউজ, বিকাল 4টার দেশের খবরে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আগামী রোববার ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত 24 জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। সেখানে আবু সাইদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা খুঁজে পায় তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেপ্তার যে 4 আসামি কারাগারে আছেন তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। গত 15 জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন শুনানি শেষে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 25 জনের বিরুদ্ধে গত 13 জানুয়ারি অভিযোগ দায়ের করেন। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। কারা আসামি হয়েছেন বা কাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল হয়েছে কার নামই আমরা বলতে চাচ্ছি না, তবে আপনারা জানেন যে বেশ কয়েকজন গ্রেপ্তার আছেন। 2025 সালের এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার চেষ্টা থাকবে বলে পরীক্ষার হল পরিদর্শন শেষে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। জয়পুরহাটে 6 শতাধিক এইচএসসি পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা। সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই উদ্যোগ নেওয়া হয়। জয়পুরহাট জেলায় এবার 9,330 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ভাঙা পা নিয়েও এইচএসসি পরীক্ষায় অংশ নেন সিলেট ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিদ হোসেন। হুইলচেয়ারে করে তাকে পরীক্ষা কক্ষে নিয়ে যান সহপাঠীরা। সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে গেলেও দমে যাননি তিনি। আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে নানা দাবিতে চলছে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি। সেখানকার পরিস্থিতি জানাতে এনবিআর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহফুজা, এই অবস্থান কর্মসূচি এবং এই বিক্ষোভ কর্মসূচিতে আসলে অনেকদিন ধরেই চলছে। আজকে তারা কি বলছেন এবং কি কি কর্মসূচির কথা তারা ভবিষ্যতে নিতে পারেন বলে এরকম কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? এনবিআরের যে আন্দোলন সেটি কিন্তু এনবিআরের চেয়ারম্যানের অপসারণ সহ কাঠামোগত নানান সংস্কার নিয়েই মূলত এই আন্দোলন। এবং আমরা জানি যে ঈদের আগ থেকেই এখানকার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। ঠিক আজকেও কিন্তু তারা সকাল থেকেই এসে এখানে জড়ো হয়েছেন। মূলত দুপুর 12টা থেকেই তারা এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। তবে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের যে প্রধান কার্যালয়ের সামনে আমি আছি বা আপনি দেখতে পাচ্ছেন যে যারা এখানে অবরোধ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি চালাচ্ছেন তাদেরকে কিন্তু একরকম আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছেন। আমরা বেশক্ষণ ধরেই এখানে এসে লক্ষ্য করেছি যে এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ভেতরে কেউ ঢুকতে পারছেন না এবং ভেতর থেকেও কেউ বাইরে আসতে পারছেন না। এবং যারা সাংবাদিক রয়েছেন বা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা সেবা নিতে এসেছেন কেউই কিন্তু এখানকার যে ভবনটি রয়েছে মূলত এখানকার প্রধান ভবন রাজস্ব ভবন সেখানে কিন্তু প্রধান কার্যালয়ে তারা এখনো পর্যন্ত ঢুকতে পারেনি। তবে তারা বারবারই বলেছেন যে প্রতিহিংসামূলক একটি বদলি আদেশ হয়েছে যেটি তারা মানছেন না। এবং এই আদেশে কিন্তু বলা হয়েছে যে এখানকার প্রধান হিসেবে বরাবরের মতোই এখানে অ্যাডমিন ক্যাডারের লোকজন থাকবেন। তবে তারা আসলে অ্যাডমিন ক্যাডারের যে অধ্যাদেশ
অধ্যাদেশ বা এই লোকবলের কথা যে নিয়ে যে সরকারের যে অধ্যাদেশ হয়েছে বা অন্যায়ভাবে বা প্রতিহিংসামূলকভাবে যে বদলি আদেশ দেওয়া হয়েছে সেটিও কিন্তু তারা বারবারই তার প্রতিবাদ জানাচ্ছেন এবং বলছেন যে তারা একটি রাজস্ব খাতে নিজস্ব এখানের সেক্টর তৈরি করতে বলছেন এবং এই খাতের বা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন সেসব কর্মকর্তারাই এখানে কেবল বড় কর্তার পদ ধারণ করবেন এরকম একটি দাবি কিন্তু বারবারই তারা জানিয়ে আসছেন সরকারের কাছে এবং তারা বারবার বলছেন যে এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি চালিয়ে যাবেন, অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এমনকি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা মার্চ ফর ঢাকাও তারা পালন করার কর্মসূচি নিয়েছেন দেশব্যাপী। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতির খবর। আমার কাছে জি রুমিতা বলুন। মাহফুজ আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে থেকে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আর এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন এবং ফিরে এসে আরও জানাবো কাল শুরু রথযাত্রা উৎসব, চলছে শেষ সময়ের প্রস্তুতি। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। দর্শক, আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে নানা দাবিতে চলছে কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, সেখানে এই মুহূর্তে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্থ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দ্বিতীয় দিনের মতো খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি ভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। সেখানে খুলনা বিভাগের প্রতিনিধি মোহাম্মদ অসীম আছেন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অসীম, কেএমপি ভবনের সামনে ছাত্র জনতা যে অবস্থান নিয়েছে, পদত্যাগের দাবি ছাড়া তাদের আর কোনো দাবি আছে কিনা এবং আর কোনো কর্মসূচির কথা তারা ঘোষণা করেছেন কিনা? গতকাল থেকেই খুলনা মেট্রোপলিটন পুলিশ যে কমিশনার রয়েছে জুলফিকার আলী হায়দার, তার পদত্যাগের দাবিতে খুলনা মেট্রোপলিটন যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে তার সামনে কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ করছে। এখানে কিন্তু গতকাল আমরা দেখছি যে টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করেছিল এবং একই সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে প্রধান গেট রয়েছে সেটিও গতকাল তালা মেরে দিয়েছিল। সেটি যেখান থেকে সূত্রপাত হয়েছে গত মঙ্গলবার খুলনা সদর এবং সোনাডাঙ্গা থানার যে সাবেক এসআই রয়েছে সুকান্ত দাসকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এই আন্দোলন শুরু করেছে। তারা বলছেন যে যে পর্যন্ত পুলিশ কমিশনারের পদত্যাগ না হবে সে পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবার কথা বলছে। তবে এরই মধ্যে রমিতা জানিয়ে রাখি যে এখন থেকে ঘণ্টাখানেক আগে সেই যে এসআই সুকান্ত কুমার দাস তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার দেখাইছে। তবে ছাত্র জনতা বলছেন যে পুলিশ গ্রেপ্তার দেখালে হবে না, পুলিশ কমিশনার যে এক দফা দাবি পদত্যাগ, তার পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবার কথা বলছে। রুমিতা দেখুন, এখানে আন্দোলন করার ফলে যেটি হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের যে সামনের সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু ঘন্টা খানেক ধরে বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ হয়ে গেছিল। গতকালও কিন্তু 6 ঘন্টা এই সড়কটি বন্ধ ছিল। আসলে সব মিলিয়ে বলা চলে যারা আন্দোলন করছে তারা বলছে পুলিশ কমিশনার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সামনে থেকে বিক্ষোভ এর সর্বশেষ খবর। অসীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেএমপি ভবনের সামনে ছাত্র জনতার আন্দোলনের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত হল 3টি অত্যাধুনিক ডাইভিং বোট, পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বোটগুলো নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়াবে। বৃহস্পতিবার সকালে খুলনার নেভাল বার্থে আয়োজিত এক জমকালো কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বোটগুলোর অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে নৌপ্রধান বলেন, সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক কার্যক্রমে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তারই ধারাবাহিকতায় নৌবাহিনীর আধুনিকায়ন এবং সম্প্রসারণের অংশ হিসেবে এই 3টি ডাইভিং বোট সংযোজিত হলো। দেশের খবরের নিচ্ছে বিরতি, ফিরছি পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। রথযাত্রা উৎসবকে ঘিরে নতুন করে সাজানো হচ্ছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ। আগামীকাল থেকে শুরু হবে এবারের রথযাত্রা উৎসব। তাই রথ সাজাতে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চারপাশে রঙের গন্ধ আর কাঠের ওপর শাবল খোঁচানোর শব্দ। ধামরাইয়ে শতাব্দী প্রাচীন যশোমাধবের রথ নতুন সাজে সেজে উঠেছে। 2010 সালে 1.5 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল 37 ফুট উচ্চতার কারুকার্য খচিত রথটি। এর আগে বালিয়াটির জমিদাররা শত বছর ধরে রথ নির্মাণ করতেন। সেগুন ও চাম্বল কাঠে লোহার খাঁচা বসিয়ে তৈরি করা হয় রথের কাঠামো। সামনে রয়েছে কাঠের ঘোড়া ও সারথি। এ রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। আমরা এই ধামরাই রথযাত্রায় 18-20 বছর ধরে পেইন্টিং এর কাজ করতেছি। শেষ মুহূর্তে যে কিছু লোকশিল্পের কাজ আছে বা লতা পাতা এগুলা আছে, গোলাপ ফুল আছে, এগুলো আমরা ডিজাইন করে থাকি। এই রথে আমরা সবাই আসলে খুব আনন্দ বোধ করি, আর অনেক লোকজন আসে, এরাও আনন্দ বোধ করে। বর্তমানে যশোমাধব পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে ধামরাই রথযাত্রা। যাত্রাবাড়িতে শ্বাস রব আমরা আশা করি অন্যান্য বারের চেয়ে আরো আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে আমাদের রথযাত্রা উৎসব সুসম্পন্ন হবে। রথের প্রস্তুতি ও আয়োজনে স্থানীয় প্রশাসনও তৎপর। আয়োজন ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। এই রথযাত্রাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বলি, ফায়ার সার্ভিস, আমাদের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো প্লাস আমাদের প্রশাসন, আমরা একসাথে বসেছি। 27 জুন শুরু হয়ে 5 জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রবহমান নদীতে খাঁচায় মাছ চাষ বদলে দিয়েছে পাবনার বেড়ার একটি গ্রামের অর্থনীতির চিত্র। সমবায় সমিতি করে মাছ চাষে সচ্ছলতা ফিরেছে 20টি পরিবারে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয় রিপোর্ট। আর্থিক সচ্ছলতা ও স্বনির্ভরতা অর্জনের উদ্দেশ্যে 2023 সালে পাবনার বেড়া উপজেলার বৃষালিখা গ্রামের হতদরিদ্র 20 জনকে সদস্য করে সমবায় সমিতি গড়ে তোলেন মৎস্যজীবী আব্দুল মুন্নাফ। পল্লী কর্ম উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তা ও স্থানীয় একটি এনজিও থেকে কারিগরি পরামর্শ নিয়ে হুরাসাগর নদে 20টি খাঁচায় শুরু করেন মনোসেক্স জাতের তেলাপিয়া মাছের চাষ। সদস্যদের কঠোর পরিশ্রমে দ্রুতই মেলে সাফল্য। মাত্র 2 বছরেই ভাগ্য ফিরেছে তাদের। এখন তাদের খাঁচা বেড়ে দাঁড়িয়েছে 60টিতে। পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা। পুকুরের থেকে এখানে প্রাকৃতিক খাদ্য এবং আমরা ন্যাচারাল খাদ্য দেই, এতে দ্রুত বর্ধন হয়, মাছের কালার ভালো হয়, স্বাদ ভালো হয়। আমাদের পরামর্শে আরো 40টা খাঁচা নদীতে বৃদ্ধি পেয়েছে, মাছ চাষ করতেছে এবং তাদের মাছের রেজাল্টও খুব ভালো। এই পোনাগুলো 1.5 মাসের মধ্যে অলরেডি 5-6 হাজার লাইনের পোনা 50-60 কেজি চলে আসতেছে এবং এই পোনাগুলো আমাদের নিজেদের খাঁচায় আমরা আবার 3 থেকে 4 মাস বা 4.5 মাস পালন করতেছি। বৃষালিখা সমবায় মৎস্যচাষী গ্রুপের লাভজনক সমবায় অনুপ্রাণিত করেছে অন্যদেরও। পাশেই নতুন 40টি খাঁচায় মনোসেক্স তেলাপিয়ার চাষ শুরু করেছেন আরও কয়েকজন উদ্যোক্তা। 500 পিস মাছ দিছি 300 গ্রাম করে, এখন বর্তমানে সেটা দ্বারা এসে লাগে 2 মাসে 900 গ্রাম। উদ্যোক্তারা জানান, প্রবাহমান নদীতে মাছ দ্রুত বড় হয়, প্রাকৃতিক পরিবেশে রোগবালাই কম এবং সুস্বাদু হয়। বাজারের ব্যাপক চাহিদা থাকায় লাভ বেশি। ন্যাচারাল যে মাছগুলো আসে এখানে আশ্রয়স্থল হয়, তারা প্রজনন করে, মাছের প্রোডাকশন বৃদ্ধি পায়, মাছের পোনা বৃদ্ধি পায়। এটা আমরা পরীক্ষিত। অনেক মাছের আশ্রয়স্থলে যদি খাঁচায় সাম করে নিচে খাবার পড়ে, এই খাবারগুলো খায়, এখান থেকে এরা সরে যায় না। এখন প্রজনন মৌসুম, তারা এখন প্রজনন করছে। 100টি খাঁচার প্রতিটি থেকে বছরে 600 কেজি করে মোট 6 মেট্রিক টন মনোসেক্স তেলাপিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃষালিখার সমবায়ী মৎস্যচাষীদের। বিজয়, এটিএন নিউজ, পাবনা। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার।
আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল রোববার। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, দ্রুততম সময়ে ফল প্রকাশের প্রতিশ্রুতি। এবং কাল শুরু রথযাত্রা উৎসব, চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।